আপনি কি খেয়াল করে দেখেছেন, আরব বসন্তের ধাক্কা সব দেশে লাগলেও একটি দেশের কিছু হয়নি, বরং সেখানে আজও বহাল আছে ইসলামী শাসন ব্যবস্থা। দেশটি হল মরক্কো। আয়তনে বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ, জনসংখ্যা মাত্র 4 কোটির মতো। এই দেশে এখনও চলে রাজ পরিবারের শাসন। মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকার বহু রাজতন্ত্র ইতিহাসের পাতায় হারিয়ে গেলেও মরক্কোর রাজতন্ত্র আজও টিকে আছে। নেই কোনো বিপ্লব, সামরিক অভ্যুত্থান কিংবা রাজনৈতিক অস্থিরতা। কোনো বাধাই আজ পর্যন্ত মরক্কোর ইসলামিক শাসনের সিংহাসন নাড়াতে পারেনি। আর এসব কিছুর উত্তর লুকিয়ে আছে এই দেশের ইতিহাসেই। চলুন জেনে আসা যাক মরক্কোয় কেন ইসলামী শাসনের পতন ঘটে না। মরক্কো এমন এক আধুনিক মুসলিম রাষ্ট্র যেখানে এখনও আইনি ব্যবস্থা ইসলামী আইনের উপর ভিত্তি করে তৈরি হয়। বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় আল কারাউন ইউনিভার্সিটি এই মরক্কোতেই অবস্থিত। 859 সালে এখানেই প্রতিষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়টি। দেশ হিসেবে মরক্কোর নাম ফুটবল দিয়ে বারবার সামনে এলেও 5 বছর আগেও ফুটবলে আনাড়ি ছিল তারা। আর এখন ফুটবল, অর্থনীতি, সংস্কৃতি আর সামাজিক সুরক্ষাতেও বেশ এগিয়ে গেছে দেশটি। ইবনে বতুতা থেকে শুরু করে বর্তমান সময়ের বলিউড স্টার নোরা ফাতেহি কিংবা ফুটবল স্টার আশরাফ হাকিমি, তারা সকলেই মরক্কোতে জন্মেছেন। মরক্কো আফ্রিকার একমাত্র দেশ যেখানে কিনা অটোমান শাসকদের রাজত্ব ছিল না। মাত্র 70 বছর আগে স্বাধীন হওয়া এই দেশ এখন আফ্রিকার রোল মডেল। নেই কোনো যুদ্ধ, অশান্তি, রাজনৈতিক অস্থিরতা কিংবা ধর্ষণ খুনের মতো ঘটনা। প্রতি বছর লাখ লাখ পর্যটক যায় এই দেশে ঘুরতে। সৌন্দর্যেরও কোনো কমতি নেই। 1912 সাল থেকে ফরাসি ও স্প্যানিশ ঔপনিবেশিকের অংশ ছিল মরক্কো। তবে মরক্কো পূর্ণ স্বাধীনতার স্বাদ পায় 1956 সালে। এদেশের জনসংখ্যা মাত্র 3,87,00,000। পুরো নাম দ্য কিংডম অব মরক্কো, যার রাজধানী রাবাত। মরক্কোর প্রধান ভাষা আরবি, পাশাপাশি সেখানে বার্বার, ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষাও প্রচলিত। আর এই দেশের প্রধান ধর্ম ইসলাম। মরক্কোর ইতিহাসও বেশ সমৃদ্ধ। খ্রিস্টপূর্ব 8000 বছর আগে মরক্কোতে জনবসতি গড়ে উঠেছিল। তখন দেশটি অনুর্বর আর বৃষ্টিপাতহীন শুষ্ক মরুভূমি ছাড়া আর কিছুই ছিল না। বারবার ফোনেশীয়, ইহুদি ও সাব সাহারার লোকজন ক্রমান্বয়ে বসতি গড়ে এখানে। দামেস্কের উমাইয়া খলিফার আদেশে মরক্কোতে অভিযান চালানো হয় 670 খ্রিস্টাব্দে। এরপর তারা দীর্ঘ 100 বছরে বিভিন্ন জাতিগোষ্ঠী ও কলোনিকে একত্র করে একটি রাষ্ট্রের জন্ম দেয়। ইসলাম এসে এখানে উন্নত সংস্কৃতি ও উন্নত জীবনাচরণ তৈরি করে। উন্নত আরবির সংস্কৃতিতে ছাপিয়ে যায় বারবার আর যাযাবর জীবন। এরপর 1666 সালে বর্তমান বাদশাহর পূর্বপুরুষরা আসার আগে কয়েকশো বছরে দেশটিতে নানা উত্থান পতন হয়। খিলাফতের বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রাজত্বের উদ্ভব ঘটে। তবে 1666 সালে আলতি রাজবংশ অর্থাৎ বর্তমান রাজবংশ দেশটির নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই মরক্কোর শাসনে চলে আসে রাজ পরিবার, যা এখনও চলমান। আফ্রিকা মহাদেশে এখনও যে 3টি দেশে রাজতন্ত্র প্রচলিত আছে তাদের একটি মরক্কো এবং বাকি দুটো লেসোথো এবং সোয়াজিল্যান্ড। মরক্কোর রাষ্ট্রপ্রধান হলেন রাজা ষষ্ঠ মোহাম্মদ, যিনি কিনা 1999 সাল থেকে দেশটি শাসন করছেন। প্রধানমন্ত্রী হিসেবে আব্বাস এল ফাসিকে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা। তবে কাগজে কলমের রাজাই সব সিদ্ধান্তের সঙ্গে জড়িত। মরক্কো 16টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত। নতুন রাজা এসেই দেশটিকে ঢেলে সাজানো শুরু করেন। দেশটিতে প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক করা হয়, যা শিক্ষাক্ষেত্রে বড় ধরনের বিপ্লব এনে দেয় তাদের। এমনকি শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য ইউনেস্কো মরক্কোকে 2006 সালে পুরস্কৃত করেছে। আরব দেশগুলোর মধ্যে একমাত্র মরক্কোর রাজার উপাধি হল আমিরুল মুমিনিন। কিন্তু প্রশ্ন হল, মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকার বহু রাজতন্ত্র ইতিহাসের পাতায় হারিয়ে গেলেও মরক্কোর রাজতন্ত্র কিভাবে এখনও টিকে আছে? কেন বারবার বিপ্লব, সামরিক অভ্যুত্থান আর রাজনৈতিক ঝড়ের মধ্যেও মরক্কোর সিংহাসন নড়েনি? এর উত্তর লুকিয়ে আছে দেশটির প্রায় 350 বছরের ইসলামী শাসনের ইতিহাসে। বর্তমান আলাউই রাজবংশ 1666 সাল থেকে মরক্কো শাসন করছে। বিশ্বের সবচেয়ে পুরনো ধারাবাহিক রাজবংশগুলোর একটি এটি।
আর এই রাজ পরিবার নিজেদের শুধু রাজনৈতিক শাসক হিসেবে উপস্থাপন করেনি, বরং তারা নিজেদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হিসেবেও পরিচয় দেয়। ফলে মরক্কোর অনেক মানুষের কাছে রাজা শুধু রাষ্ট্রপ্রধান নন, তিনি ধর্মীয় বৈধতারও প্রতীক। এই কারণেই মরক্কোর রাজার আরেকটি বিশেষ উপাধি হল আমিরুল মুমিনিন বা বিশ্বাসীদের নেতা। আরব বিশ্বের অনেক দেশের রাজা বা প্রেসিডেন্ট আছে, কিন্তু ধর্মীয় বৈধতা এবং রাজনৈতিক ক্ষমতা দুটো একসঙ্গে খুব কম শাসকই পেয়েছেন। মরক্কোর রাজতন্ত্র টিকে থাকার এটি সবচেয়ে বড় কারণ। তবে শুধু ধর্ম দিয়ে কোনো শাসন ব্যবস্থা শত শত বছর টিকে থাকতে পারে না, প্রয়োজন হয় বাস্তব উন্নয়ন। সেই জায়গাতেও মরক্কো অন্যদের চেয়ে আলাদা। বিশেষ করে বর্তমান রাজা ষষ্ঠ মোহাম্মদ ক্ষমতায় আসার পর দেশটিতে বড় ধরনের সংস্কার শুরু হয়। নারীদের অধিকার বাড়ানো হয়, পারিবারিক আইনে পরিবর্তন আনা হয়, দারিদ্র্য কমাতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা হয়, যেমন গ্রামাঞ্চলে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সহ নানা সামাজিক কর্মকাণ্ড, যা সাধারণ মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তন আনে। আর মানুষ যখন উন্নয়ন দেখতে পায় তখন তারা রাষ্ট্র ব্যবস্থার প্রতি আস্থা হারায় না। 2011 সালে আরব বসন্তের সময় যখন তিউনিসিয়া, মিশর, লিবিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে সরকার পতনের ঢেউ শুরু হয়, তখন আরব বসন্ত নামে সেই গণ আন্দোলনের ধাক্কায় তিউনিসিয়ার জিনে আলাবিদিন বেন আলী, মিশরের হোসনি মুবারক এবং পরে লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফির মতো শক্তিধর নেতারা ক্ষমতাচ্যুত অনেকেই ধরে নিয়েছিলেন ইতিহাসের গতিপথ বদলে যাচ্ছে। তবে মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ টের পেয়েছিলেন হাওয়া কোন দিকে ঘুরছে। তিনি ভয় পেয়েছিলেন নিজের দেশে বিক্ষোভ জোরদার হলে তার সিংহাসন হুমকিতে পড়বে। হাজার হাজার মানুষ যখন রাস্তায় নেমেছিল, সংস্কারের দাবি তুলেছিল, তখন মরক্কোর রাজা অন্য শাসকদের মতো কঠোর দমন নীতি বেছে নেননি, বরং তিনি আগেভাগেই ভিন্ন ব্যবস্থা নেন। হঠাৎ একদিন মন্ত্রিসভা ভেঙে দেন বাদশাহ মোহাম্মদ, তারপর পার্লামেন্ট ভেঙে দেন, সেই সাথে মরক্কোর জন্য নতুন একটি সংবিধান তৈরির ঘোষণা দেন। পার্লামেন্টের ক্ষমতা কিছুটা বাড়ানো হয়, নির্বাচিত সরকারের ভূমিকা বৃদ্ধি করা হয়, ফলে ক্ষোভ বিপ্লবের রূপ নেওয়ার আগেই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। এ কারণেই আরব বসন্তে বহু সরকার পড়ে গেলেও মরক্কোর সিংহাসন অটুট ছিল। মরক্কোর আরেকটি বড় শক্তি হল তাদের জাতীয় পরিচয়। আরব, বারবার, আফ্রিকান ও আন্দালুসীয় সংস্কৃতির এক অনন্য মিশ্রণ তৈরি হয়েছে এখানে। হাজার বছরের ইতিহাস মানুষকে একটি অভিন্ন পরিচয়ের মধ্যে বেঁধে রেখেছে। ফলে জাতিগত সংঘাত বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তুলনামূলকভাবে কম। অর্থনীতিতেও গত 2 দশকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এই দেশে। একসময় কৃষি নির্ভর দেশ হিসেবে পরিচিত মরক্কো এখন গাড়ি উৎপাদন, বিমান যন্ত্রাংশ, নবায়নযোগ্য জ্বালানি ও পর্যটন খাতে বড় বিনিয়োগ করছে। আজ আফ্রিকার সবচেয়ে বড় গাড়ি উৎপাদন কেন্দ্রগুলোর একটি মরক্কো। বিশ্বখ্যাত বহু কোম্পানি এখানে কারখানা স্থাপন করেছে। সৌরবিদ্যুৎ উৎপাদনেও দেশটি আফ্রিকার অন্যতম পথপ্রদর্শক। নূর সৌরবিদ্যুৎ প্রকল্পকে বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পগুলোর একটি ধরা হয়। আর অর্থনীতি যখন শক্তিশালী হয় তখন সকলে সমীহ করে, যা মরক্কোর জন্য প্রযোজ্য। মরক্কোর ইসলামী পরিচয় নিয়েও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হল দেশটি ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি দিলেও আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে তার সমন্বয় ঘটিয়েছে। একদিকে মসজিদ, ধর্মীয় শিক্ষা ও ইসলামী ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়, অন্যদিকে আধুনিক ব্যাংকিং, প্রযুক্তি, আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনকেও সমান গুরুত্ব দেওয়া হয়। ফলে ধর্ম আর আধুনিকতার মধ্যে সরাসরি সংঘাত তৈরি হয়নি। এ কারণেই অনেক গবেষক মরক্কোকে মডারেট ইসলামিক মনার্কি বা মধ্যপন্থী ইসলামী রাজতন্ত্র হিসেবে উল্লেখ করেন। আজকের মরক্কো তাই শুধু মরুভূমির দেশ নয়, এটি ইতিহাস, ইসলাম, রাজতন্ত্র, আধুনিকতা এবং উন্নয়নের এক বিরল সমন্বয়। যে দেশে 800 বছরের পুরনো বিশ্ববিদ্যালয় এখনও দাঁড়িয়ে আছে, যে দেশে শত শত বছরের রাজবংশ এখনও টিকে আছে, যে দেশে ইসলামী ঐতিহ্য আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে পাশাপাশি চলছে, সেই মরক্কো আজ আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। আর হয়তো এই কারণেই মরুভূমির বুক থেকে উঠে আসা এই রাজ্য এখন শুধু আফ্রিকার নয়, পুরো মুসলিম বিশ্বের কাছেই এক ব্যতিক্রমী উদাহরণ, যেখানে ইতিহাস হারিয়ে যায়নি, রাজতন্ত্র ভেঙে পড়েনি, আর আধুনিকতার স্রোতে ভেসে গিয়েও মুছে যায়নি তাদের ইসলামী পরিচয়।